আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর একজন স্টুডেন্ট হিসাবে আজকে ক্লাসে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আসবে উপসেট, প্রকৃত উপসেট, পাওয়ার সেট এবং সেটের অন্তর, তারপরে সার্বিক সেট এবং পূরক সেট। অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বেসিক আজকের ক্লাসে আসবে। তো তোমরা অবশ্যই ক্লাসটা না কেটে পুরোটা দেখার চেষ্টা করো। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আজকে ক্লাসে আমরা পড়বো উপসেট। উপসেট আমরা নামটা শুনে কিন্তু বুঝতে পারছি উপসেট মানে সেটের থেকে ছোট। যেমন জেলার থেকে যেমন উপজেলা ছোট, ঠিক একইভাবে সেটের থেকে উপসেটটা ছোট থাকবে। আমি যদি একটা এক্সাম্পল লিখি যে এ সেট ইকুয়াল টু 2 3 1 2 3 4, এই একটা সেট দিলাম, বললাম এই সেটের উপসেট সমূহ বের করো। তো তুমি এরকম করে হেডিং দিবে যে বলবে এ সেটের উপসেট সমূহ, উপসেট সমূহ, এ সেটের উপসেট সমূহ। তুমি বুঝতে পারছো চার সদস্য বিশিষ্ট যেহেতু সেটটা, তাহলে দেখি কটা উপসেট হয়। প্রথমে আমরা যে ছোট একটা একটা উপাদান নিয়ে সেটগুলো, ছোট ছোট সেটগুলো গঠন করবো। প্রথমে 1 নিব, 2 নিব, একটা একটা করে নিতে হবে, 3 নিব, 4 নিব। পরে তুমি 1টাকে টার্গেট নিয়ে নিবে, দুটা দুটো করে আমরা নিব। 1কে যদি টার্গেট নাও তাহলে 1 এর সাথে একবার 2 আসবে, 1 এর সাথে একবার 3 আসবে, 1 এর সাথে একবার 4 আসবে। সিরিয়ালটা যদি মেনটেন করো তোমার কাছে সহজ হবে। 1 2 1 3 1 4। এখন তুমি 2 টার্গেট নাও, 2 সাথে একবার 3 নাও, 2 সাথে একবার 4 নাও, 2 সাথে 3 নাও, 2 সাথে 4 নাও, তারপর 3 নাও। এখন তুমি 3 টার্গেট নাও, 3 সাথে কি আসবে? 4, সামনে গুলো আসবে 4। এখন তুমি 4 টার্গেট যদি নাও, দেখবা যে 4 প্রত্যেকটার সাথে কিন্তু আসছে, 4 এর সাথে 3 আসছে, 4 এর সাথে 2 আসছে, 4 এর সাথে 4 এর সাথে 2 আসছে কিনা দেখে নাও। 4 এর সাথে কিন্তু 2 আসেনি, তাই জন্য সরি আসছে, 4 এর সাথে 2 আসছে, অর্থাৎ দেখবা যে 2 সদস্য বিশিষ্ট সবগুলো তোমার চলে আসছে। এবং এখন তুমি দুইটা দুটো করে টার্গেট নিবা, 1 2 টার্গেট নিবা, 1 2 1 2 টার্গেট যখন নিবা তখন 1 2 সাথে একবার 3 নিবা, 1 2 সাথে একবার 4 নিতে হবে। হ্যাঁ, 1 2 সাথে একবার তুমি 3 নাও, আবার 1 2 সাথে তুমি কি নিবা? একবার 4 নিবা। ঠিক একই হবে। এখন যদি তুমি 2 3 টার্গেট নাও, 2 3 এর সাথে কি আসবে? সামনেরটা আসবে 2 3 4। এখন তুমি যদি 3 4 টার্গেট নাও, 3 4 এর সাথে কি 2 আসছে? হ্যাঁ, তার আগেরটাই আসবে। তারপর 3 4 এর সাথে কি 1 আসছে কিনা দেখো, দেখবা যে 3 4 এর সাথে 1 তুমি খুঁজে পাবে না। তখন 3 1 3 4 তুমি এরকম করে লিখতে পারো না। তুমি জানো যে সেটের ক্ষেত্রে ক্রমটা কিন্তু কোনো অসুবিধা নাই। 1 3 4 যে কথা, 4 3 1 একই কথা, অথবা 3 1 4 বিষয়টা কিন্তু একই, একই সেম। যে 4 3 2 1 এই সেট আর এই সেট, আর 1 3 4 এই সেট, এই সবগুলো কিন্তু মানে একই, কোনো পরিবর্তন নেই। ওকে, তাহলে আমরা দেখলাম 1 3 4। এখন তুমি তো গণ কটা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। সর্বশেষ যে আর দুইটা বাকি আছে সেটা হলো সে নিজে একবার উপসেট হিসাবে, সবসময় যে সেটের তুমি উপসেট বের করবে সে নিজে একবার উপসেট হিসাবে আসবে। আর সবসময় তোমার ফাঁকা হিসাবে, ফাঁকা সেটটা সবসময় উপসেট হিসাবে সবসময় আসবে। তার মানে ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। এখন আমরা দেখলাম কটা হলো? 16টা। এই 16টা সেট যদি তুমি দেখো সদস্য সংখ্যা 4টা আছে আছে, তাহলে অবশ্যই তোমার উপসেট কটা হবে? 16টা। এটা তুমি একটা সূত্রের সাহায্যে তুমি চিন্তা করতে পারো। 2 এর পাওয়ার n একটা সূত্র আছে। n মানে কি? n হচ্ছে উপাদান সংখ্যা। তোমার এই সেটের মধ্যে যে সেটের তোমার উপসেট বের করতে বলবে, তুমি দেখবে এখানে যে উপসেট সদস্য সংখ্যা কটা আছে? 1 2 3 4, উপাদান 4টা। তুমি এই জায়গায় n এর জায়গায় তুমি 4 বসাবো, তখন রেজাল্ট দেবে কত আসছে? 16। দেখলাম আমরা এখানে প্র্যাকটিক্যালি দেখছি কিন্তু 16টা আসছে। তবে উপাদান সংখ্যা যদি 5টা থাকে তখন তুমি n এর জায়গায় কি বসাবো? 5 বসাবো। তখন রেজাল্ট যত আসবে, ওই যে 5 সদস্য বিশিষ্ট যে সেটটা আছে ওই সেটের উপসেট তুমি বের করতে যাবো, উপাদান সংখ্যা কটা আসবে? 32টা। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আসবো। অনেক সময় পরীক্ষা প্রশ্ন এমন ভাবে আসে যে প্রকৃত উপসেট কয়টি। যদি তুমি প্রকৃত উপসেট বের করতে যাও, তুমি খেয়াল করো এই উপসেটগুলো যে আমি বের করলাম সবগুলো কিন্তু তার থেকে ছোট। এই 4 সদস্য বিশিষ্ট যে সেটটা আছে তার থেকে ছোট, সবগুলোই ছোট। কিন্তু শুধুমাত্র সে নিজে যে একবার ওই সেটটাকে যে আমরা একবার ব্যবহার করলাম সে কিন্তু ছোট না। আর আমাদের উপসেট মানে আমরা বুঝতেছি এগুলো কিন্তু তোমার সেটের দিকে ছোট হবে, ছোট হওয়াই উচিত। কিন্তু আমরা দেখলাম যে সে নিজে কিন্তু একবার উপসেট হিসেবে যে বসছে, ওইটা আমাদের প্রকৃত অর্থে কিন্তু ছোট না। সেই জন্য আমরা যখন প্রকৃত অর্থে ছোট বের করতে যাব, অর্থাৎ প্রকৃত উপসেট বের করতে যাব, তখন সে নিজে যে তার নিজেকে যে ব্যবহার করলাম একবার উপসেট হিসেবে, ওইটা কিন্তু আমাদের মুছে দিতে হবে একটা। তাহলে আমরা এদের কি হলো যে 4 সদস্য বিশিষ্ট যে সেট আছে তার উপসেট হবে 16টা। তোমার যদি প্রকৃত উপসেট বলা হয় তাহলে কিন্তু অবশ্যই তার নিজেকে যে একবার ব্যবহার করলাম ওটা কিন্তু কাটা যাবে।
তাহলে কটা হবে 15টা। ঠিক একই রকম ভাবে তোমাকে যদি বলা হয় যে একটা সেটের সদস্য সংখ্যা 5টি, তার প্রকৃত উপসেট কটা হবে? তুমি হিসাব করো, 2 এর পাওয়ার 5 যখন হিসাব করো তখন 32টা আসবে, অবশ্যই কিন্তু একটা মাইনাস করতে হবে, তো তখন সূত্রটা হবে এরকম যে 2 এর পাওয়ার n মাইনাস 1। তো এইদিকে যদি 1 মাইনাস করে দাও, 1 মাইনাস করে দাও, তাহলে কটা আসবে? 31টা। তাহলে আমরা বলবো 5 সদস্য বিশিষ্ট একটা সেট যদি তোমাকে দিয়ে বলে যে এর প্রকৃত উপসেট কয়টা, তুমি কয়টা বলবা? উপসেট 32টা, কিন্তু প্রকৃত উপসেট কয়টা? 31টা। এরকম ভাবে প্রশ্ন হতে পারে যে এই সেটের প্রকৃত উপসেট গুলো তুমি লিখো, তখন দেখবা এর সমান সদস্য বিশিষ্ট যে উপসেটটা আছে ওটা কিন্তু কাটা যাবে, আর বাকিগুলো তোমার ঠিক থাকবে। এই হলো আমাদের উপসেট এবং প্রকৃত উপসেটের কথা। এখন আমরা আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বেসিক, সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট যদিও তোমাদের অষ্টম শ্রেণীর বই নাই, কিন্তু বেসিকটা আমরা আমাদের শিখে রাখাই ভালো হবে, কোনোভাবে পরীক্ষায় চলে আসতে পারে। পাওয়ার সেট আর তোমার উপসেটের সাথে ভালোভাবে একটা সম্পর্ক আছে, তো সেটা আমরা এটা পড়ে ফেলি যে পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার অর্থ তোমরা জানি শক্তি, এই যে বলা হয়েছে যে পাওয়ার সেট বা শক্তি সেট। পাওয়ার সেটের সাথে তোমার উপসেটে কোনো সম্পর্ক আছে কিনা আমরা দেখি, আছে কিনা সম্পর্কটা খুঁজে বের করার চেষ্টা করি। আমি বললাম যে এ একটা সেট, তার মান হচ্ছে এবিডি। এবিডি হলে আমি তোমাকে প্রশ্ন দিলাম পি অফ এ নির্ণয় করো, পি অফ এ নির্ণয় করো, এরকম ভাবে প্রশ্ন তোমাকে বলা হলো নির্ণয় করো। এ ইকুয়াল টু এ বি ডি হলে পি অফ এ নির্ণয় করো। এই পি মানে হচ্ছে পাওয়ার, যে এর পাওয়ার সেট নির্ণয় করো, তাকে পড়া হবে এরকম করে পি অফ এ। পি অফ এ মানে হচ্ছে এই এ সেটের পাওয়ার সেট তোমাকে বের করতে বলা হয়েছে। তো চলো দেখি প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়। প্রথম কাজ হচ্ছে তুমি দেওয়া সেটা লিখবা এবিডি। এখন তুমি বলবা সুতরাং পি অফ এ, পি অফ এ কিভাবে বের করবা? আগে যেরকম আমরা উপসেট বের করতাম ঠিক একইভাবে এই সেটের উপসেট গুলো তুমি বের করো। এ বি ডি, এখন তুমি দুইটা দুটো করে নাও, এর সাথে একবার বি নাও, এর সাথে একবার ডি নাও, তারপর বির সাথে তুমি একবার ডি নাও। এখন দেখো যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আসছে কিনা, হ্যাঁ আসছে। তারপর সে নিজে একবার ব্যবহার করা, তার নিজেকে একবার ব্যবহার করলাম, আর সব সর্বশেষ হচ্ছে ফাঁকা। দেখলাম কটা আসলো, 1 2 3 4 5 6 7 8টা। যেহেতু উপাদান সংখ্যা 3, তাহলে আমরা জানি যে 2 এর পর 3 হবে, তার রেজাল্ট কত হবে 8। এই জন্য এই সেটের উপাদান সংখ্যা আসবে, উপসেটের সংখ্যা আসবে 8টি। সবগুলো চলে আসলো। এখন আসার পরে উপসেট গুলো বের করার পরে সবগুলো উপসেট তুমি কি সবগুলো উপসেট একটা বড় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে তুমি প্রকাশ করবে। অবশ্যই শেষে কিন্তু এক্সট্রা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা উপসেটের মধ্যে না, এটা এক্সট্রা ভাবে দিতে হবে। তাহলে এই উপসেট গুলো যে বড় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তুমি আবদ্ধ করলা, এটাই তোমার পাওয়ার সেট হয়ে গেল। যদি তোমার কোনো সেটের, যখন আমি আরো একটু সহজ করে বলি, যে কোনো সেটের পাওয়ার সেট যদি তোমাকে বের করতে বলে, তুমি অবশ্যই উপসেটটা আগে বের করো। উপসেটটা বের করার পর সবগুলো উপসেটকে তুমি একটা বড় সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করবা, তখন তোমার ওটা পাওয়ার সেট হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, মনে রাখবে। ওকে, আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে সেটের অন্তর। এখন আমরা দেখব সেটের অন্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে, বিয়োগ ফল। আমাদের রেজাল্ট আসবে, বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেটার নাম হচ্ছে অন্তর। তাহলে দেখি আমাদের এ সমান যদি আমি দিয়ে দিই 4 5 6 একটা সেট দিলাম, বি সমান তোমার 4 4 6 9 বা 4 7 8 দিলাম। আমি বললাম এখানে এ মান একটা দেওয়া আছে, বির মান একটা সেট দেওয়া আছে, আমি বললাম এ মাইনাস বি, যেরকম করে এ মাইনাস বি বলা হতে পারে, আবার ডিরেক্ট তোমাকে যেভাবে মাইনাস লিখে আমরা এভাবেও কিন্তু বলা হতে পারে, একই কথা। এত নির্ণয় করো বা এত ইকুয়াল টু হোয়াট আমি বলবো, তখন তুমি মানগুলো দেওয়া আছে এটা লিখবা। আমি সরাসরি এ মাইনাস বি লিখে ফেলতেছি, যেটাকে যেভাবে দিছে প্রশ্ন আমি এভাবে লিখতেছি। তুমি মানগুলো লেখো 4 5 6 4 7 8। তোমাকে অন্তর বের করার জন্য, বিয়োগ করার জন্য তোমাকে অবশ্যই দেখতে হবে যে মিল, এই দুটো সেটের মধ্যে মিল আছে কোনটা, কোন উপাদান কোন মিল বা কমন আছে। প্রথমে দেখো তুমি 4 কমন, কিন্তু 4 কমন, আর কিছু কমন আছে না? তাহলে যে কমন অংশটা আছে ওটা তুমি বাদ দিয়ে প্রথম সেটে, মানে রাখবা প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে ওটা কিন্তু তোমার রেজাল্ট হবে। তাহলে আমাদের হলো কি 5 এবং 6। দ্বিতীয় সেটে কিন্তু আরো দুটা ছিল, আমি কিন্তু লিখি নাই। দ্বিতীয় সেটে যদি আরো 10টা থাকে, ওই 10টা আমি লিখবো না। আমি কি লিখবো? কমন থাকার পর, কমনটা মেলানোর পরে এই কমনটা বাদ দিব, দেওয়ার পর প্রথম সেটে যা অবশিষ্ট থাকবে ওটা হবে তোমার বিয়োগফল, শেষ।
যেমন অন্যান্য ক্ষেত্রে এটা এক্সেপশন, মানে আমাদের সেটের ক্ষেত্রে কিন্তু এটা এক্সেপশনাল একটা ব্যাপার, যেটা সাধারণ বিগের সাথে কিন্তু আমাদের মিলবে না। ঠিক একইভাবে আমি যদি তোমার মানটা এমন দিতাম যে ধরো এর মানটা ধরো 5 6 7 দিলাম, আর এখানে দিলাম 8 9 10। দেখো এই বিয়োগটা কিভাবে করবো, এখানে দেখো তো বিয়োগটা কি আমার কোনো কিছু মিল আছে উপাদান, দেখলাম 5 6 7 8 9 10 কোনো মিল নেই। মিল না থাকলেও তোমার প্রথম সেটে তখন দেখবা যে যা আছে ওইটাই তোমার রেজাল্ট হিসাবে কাউন্ট করতে হবে। এই আমাদের বিয়োগফল হয়ে গেল। মিল নাই আমি কি করবো, মিল না থাকলে তো কিছু করার নাই, তখন তুমি প্রথম সেটে যা থাকবে ওইটাই তোমার অবশিষ্টাংশ রেজাল্ট হিসাবে কাউন্ট করা হবে। ওকে, এখন যদি আমি মানটা এমন দিতাম, আর একটু খেয়াল করো, আমি দিলাম a মাইনাস বি, মান দিলাম 4 থেকে তোমার 4 5 বিয়োগ করতে হবে, যে 4 সেটটা থেকে তুমি 4 5 বিয়োগ করবা 4 5। তাহলে এখন তুমি দেখো মিল কোনটা আছে, যে 4 মিল আছে, তো মিল বাদ দিয়ে দাও। মিল বাদ দেওয়ার পরে কি আর কোনো মান কি প্রথম সেট অবশিষ্ট আছে? নাই। কিন্তু তোমার ওই দ্বিতীয় সেটে কিন্তু 5 আছে, ওই 5 কিন্তু তুমি নিতে পারবে না, তাহলে রেজাল্ট কি হবে? ফাঁকা। আমাদের এটাই উত্তর হয়ে গেল। এই হলো সেটের অন্তর। আমাদের পরবর্তী টপিক হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট, যেটার ইংরেজি নাম হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল মানে বুঝতেই পারছো এটা বড় একটা ব্যাপার, যে সার্বিক সেট মানে হচ্ছে এরকম, তুমি যতগুলো সেট নিয়ে আলোচনা করবে সবগুলো সেটের একটা বড় সেট আসবে। তোমার আলোচনাধীন সকল সেট যদি একটা বড় সেটের উপসেট হয় তখন তাকে বলা হবে সার্বিক সেট। কথাটা আরেকটু আমরা বুঝাই বলি, যেমন ধরো এ নিয়ে আমি আলোচনা করছি, এর মান হচ্ছে 1 2। আমি আমার স্বার্থে আমি 3 4 আরেকটা সেট নিয়ে আলোচনা করছি 3 4। যদি তুমি আরো একটা নিয়ে আলোচনা করতে চাও ওটার আমি মান দিলাম 5 6। দেখো আমি তিনটা সেট নিয়ে আলোচনা করছি বা কাজ করছি, তাহলে এই তিনটা সেট নিয়ে যে একটা বড় সেট যদি আমি দিতে যাই ওটাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করবো, কারণ এই সার্বিক সেট ইংরেজি নাম হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল থেকে ইউ আসবে, এই জন্য ইউ মানে বুঝবা এটা সবচেয়ে বড় সেট। ওই তুমি যেগুলো নিয়ে আলোচনা করতেছো তার মাঝে সবচেয়ে বড় সেট। যেমন 1 2 3 4 5 6 এগুলো যদি নিয়ে তোমার বড় সেটটা বানায় তাহলে কি আসবে? 1 2 3 4 5 6, এটা হলো ইউ এর মান, মানে সবচেয়ে বড় সেট। তাহলে এই সেটগুলোর মাঝে ইউনিভার্সাল সেট কোনটা, সার্বিক সেট কোনটা, যেটা তুমি এটা বলতে পারবা যে এই এ সেটটা কি, ইউ এর উপসেট। বি সেটটা কি, ইউ এর উপসেট, তুমি এটা বলতে পারো। আর যদি বলা হয় এ বি সি এর সার্বিক সেট কোনটা, তুমি বলবা এ বি সি এর সার্বিক সেট হচ্ছে ইউ, মানে হচ্ছে এটা। এই হলো আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে সার্বিক সেটের। এর পরবর্তী আমাদের টপিক হচ্ছে পূরক সেট। পরবর্তী টপিক আমাদের খুবই গুরুত্বপূর্ণ, বেসিক এটা, পূরক সেট। যারা বিয়োগটা ভালো বুঝে এই পূরক সেটটা খুব সহজে বুঝতে পারবে। পূরক সেটটা হচ্ছে এটাকে তোমার এভাবে প্রকাশ করা হয়, ধরো এ সমান দিলাম আমি 3 4 5, আর আমি বি দিলাম মনে করো 5 6 7। এখন তোমাকে আমি বললাম এ সমান এটা, বি সমান এটা হলে এ প্রাইমের মান নির্ণয় করো, অথবা এটাকে বলা হয় এ টু দি পাওয়ার সি। সি আসলে কোথা থেকে? সি আসছে যে তোমার পূরক সেটের ইংরেজি নামটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেটস। তোমরা যখন যে কোনো কিছু নিয়ে পড়তে যাবা অবশ্যই কিন্তু ইংরেজি নামগুলো, তো ইংরেজি যে কোন শব্দ দ্বারা এই উপাদানটাকে বা এই টপিকটাকে প্রকাশ করা হয় অবশ্যই জানার চেষ্টা করবে। যেমন পূরক সেট মানে কি, কমপ্লিমেন্ট অফ সেটস। তো কমপ্লিমেন্ট থেকে আসছে সি, যেন এটাকে এ টু দি পাওয়ার সি দ্বারাও প্রকাশ করা হয় অনেক সময়, আবার এ প্রাইম দ্বারাও লেখা হয়। তো তুমি যেটা দ্বারা প্রকাশ করো পরীক্ষার প্রশ্ন তুমি ওটা দিয়ে লেখার চেষ্টা করবে। এত ইকুয়াল টু হোয়াট, আমি এটা বললাম। তাহলে তুমি দেওয়া সেট অবশ্যই লিখবা, লেখার পরে এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম যদি আমি লিখি, এটা মানেটা হচ্ছে ইউ থেকে তোমাকে ওই সেটটা মাইনাস করতে হবে। সহজ করে আমরা বলি যে ইউ থেকে যে সেটের পূরক সেট বলো তোমাকে, ইউ থেকে, অর্থাৎ ইউ মানে তো বুঝি ইউনিভার্সাল সেট, যেটা বড় সেট, যেটা ওই বড় সেট থেকে তোমাকে সবসময় ওই সেটটাকে, যে সেটে তোমার পূরক সেট নির্ণয় করতে বলা হবে ওটাকে মাইনাস করতে হবে। যেমন আমি যদি বলি এ টু দি পাওয়ার সি, তাহলে তুমি বলবা ইউ মাইনাস এর। আমি যদি বলি কে টু দি পাওয়ার সি, তুমি কি বলবা? ইউ মাইনাস এর কে। আমি যদি বলি এ ইউনিয়ন, এটার নাম ইউনিয়ন, তোমার এখন তো এটা আলোচনা হয় নাই। আচ্ছা, এখন আমি যদি বলি পি পাওয়ার সি, তুমি বলবা ইউ মাইনাস এর পি, ইউ মাইনাস এর পি। তাহলে আমাদের এরকম ভাবে একইভাবে কিন্তু আমাদের বলতে হবে যে পাওয়ার সেট, সরি পূরক সেট জিনিসটা হলো অবশ্যই ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বিয়োগ করতে হবে। তাহলে এটার রেজাল্ট কি আসে দেখি। আমাদের ইউ এর মানটা এখানে দেওয়া নাই, আমরা ইউ এর মানটা টেনে নিব। ইউ সমান হচ্ছে 3 4 5 6 আর হচ্ছে 7। 3 4 5 6 7 আমরা নিয়ে নিলাম। এখন ইউ এর মানটা তুমি এখানে বসাই দিবা 3 4 5 6 7।
আর এর মান যেটা তোমার পুরো সেট নির্ণয় করতে বলছিল ওটা নিয়ে নিই। এর মান কত দেওয়া আছে 3 4 5। বিকল্প রেজাল্ট কত থাকে দেখো, কমন অংশটা আগে খুঁজে বের করো, 3 4 5 বের করলাম। তো প্রথম সেটে কি অবশিষ্ট আছে 6 7, তাহলে আমাদের এই 6 7 হচ্ছে বিগফল বা অন্তর। এখন যদি আমরা আনি বি টু দি পাওয়ার সির মানটা, তাহলে কি হবে বলতো, ইউ মাইনাস এর কি হবে বি। একইভাবে তুমি ইউ এর মানটা বসাও 3 4 5 6 7, আর বির মান কত জানা আছে 5 6 7। তুমি নিয়ে আসো রেজাল্ট, কোনগুলো মিল আছে 5 6 7 মিল আছে, 3 4 রয়ে গেল, এই 3 4ই হচ্ছে তোমার এটার অন্তরের মান, অর্থাৎ আমাদের এখানে পুরো সেটের মান চলে আসলো। পি টু দি পাওয়ার সির মান কত 3 4, অথবা তোমাকে এটা কিন্তু বি প্রাইম বলতে পারে, একই কথা কিন্তু মনে রাখবা। এই হলো আমাদের পুরো সেটের কথা। এখন আমরা আসবো সংযোগ সেট। সংযোগ সেটের ইংরেজি নাম হচ্ছে তোমার ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস, যেটাকে আমরা এরকম করে একটা চিহ্নের সাহায্যে আমরা প্রকাশ করব, সংযোগ সেট। দেখো আমাদের যদি এর মান এরকম দেওয়া থাকে 2 4 6 আর বির মান দিলাম 1 3 5, যদি তোমাকে বলা হয় এই দুটো সেটের মাঝে সংযোগ সেট করো, সংযোগ সেট করো, অথবা এরকম ভাবে বললো যে এ, এটাকে যেহেতু ইউ দ্বারা প্রকাশ, ইউ না শোনে এটা চিহ্নের নাম, সেটা হচ্ছে ইউনিয়ন বলা হয় এটাকে। সংযোগ সেটের যে চিহ্নটা সেটা হচ্ছে ইউনিয়ন, যেটা কাপের মতো মনে হবে। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত, তোমাকে এরকম ভাবে প্রশ্নটা করবে, এ ইউনিয়ন বির মান কত। অথবা তোমাকে আমি আগেই বলছি কিন্তু এই যে এগুলো কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া না, সরাসরি নাও থাকতে পারে। সেট গণনায় দেওয়া থাকবে, তোমাকে কিন্তু তালিকা বানিয়ে নেওয়া লাগতে পারে, তখন তুমি বানিয়ে নেবে। আর তোমাদের বই যখন বেসিক টপিকগুলো পড়তে যাবে তখন ওখানে দেখবে যে প্রত্যেকটা টপিকের পিছনে কিন্তু যে সেট গঠন পদ্ধতিতে এরকম ভাবে কিছু সেট দেওয়া থাকবে, তারপর তোমাকে বসে এ মাইনাস বির মান বের করো, এ ইউনিয়ন বি বা এ ইন্টারসেকশন বি মান বের করো, এরকম ভাবে কিছু উদাহরণ দেওয়া থাকবে। অবশ্যই ওগুলো রাফলি প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, এ ইউনিয়ন বির মান যদি নির্ণয় করতে চাও তাহলে কি করতে হবে দেখো, তুমি প্রথমে দেওয়া আছে গুলো লিখবা উপরে, যে এর মানে এত বির মানে এত, তারপর লিখবা এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে আমাদের এর মান বসাতে হবে, ইউনিয়ন বির মান বসাতে হবে 1 3 5। তোমরা এটা কাপের সাথে কল্পনা করতে পারো। কাপের সাথে কেন, কারণ কাপের মধ্যে যখন পানি ঢালো তখন কিন্তু পুরো কাপটা জুড়ে তোমার পানি টানে। ঠিক একইভাবে ক্যাপের এই আরো একটা নাম আসবে এর সাথে, ক্যাপ, এরকম করে এটা নাম হবে ইন্টারসেকশন। এটা ক্যাপের সাথে আমরা কল্পনা করবো। ক্যাপের সাথে কেন, কারণ ক্যাপ দ্বারা কিন্তু তোমার পুরো শরীর ডাকে না, একটা অংশ, শুধু একটা অংশ, কি কোন অংশটা, মাথার অংশটা শুধু ডাকে। তুমি মনে রাখতে পারো বোঝার সুবিধার জন্য, যে এটা কাপ মানে সব উপাদান আসবে, অনেকটা তোমার অনেকটা মানে পুরো কাপটা জোরে পানিটা নিতে পারতেছি বা চাটা নিতে পারতেছি, কিন্তু এখানে কিন্তু তোমার একটা অংশ নেওয়া লাগে। কোন অংশটা, শুধু মাথার অংশটা। ঠিক এটা তোমার ইন্টারসেকশন আসবে, এটা নাম হবে ইন্টারসেকশন। ইন্টারসেকশন যার ইংরেজি নাম, এটাকে বলা হবে স্যাদোসেট। স্যাদোসেটের চিহ্ন, যখন তোমার স্যাদোসেট বলা হবে, যেহেতু মাথার অংশটা নেই শুধুমাত্র, তখন তুমি এটা মনে রাখবে এটা কমন অংশটা শুধু জানো, পুরো অংশটা নাই, শুধু কমন অংশটা। কিন্তু এখানে যদি ইউনিয়ন বলা হয় তাহলে তোমাকে অবশ্যই পুরো মানগুলো, পুরো পানিটা যদি সে কাউন্ট করতে পারে পুরো কাপ জুড়ে, ঠিক একইভাবে এই পুরো মানটা কাউন্ট করলে সেটা হচ্ছে ইউনিয়ন। চলো অঙ্কটা করি। 2 4 6 এবং ইউনিয়ন যদি 1 3 5 হয়, তুমি সিকোয়েন্স অনুসারে কিন্তু লিখতে হবে। 1, তারপরে আসবে 2 3 4 5 6, যেরকম করে আমাদের কমন মান বলো আনকমন মান, যেমন আমাদের লসাগু করার সময় আমরা কমন গুলো নেই, আনকমন গুলো নেই, ঠিক একইভাবে এটাও এখানে একই রকম, কমন থাকলে নিবা, না থাকলেও নিবা, সবগুলো নিতে হবে, সিরিয়ালি তোমাকে আনতে হবে। ঠিক এই মানগুলো নিয়ে যদি আমি বলতাম, এবং ইন্টারসেকশন দিয়ে বলতাম যে এ ইন্টারসেকশন বির মান আনো, কাপ কিন্তু এটা, সরি ক্যাপ কিন্তু এটা, ক্যাপে কিন্তু শুধু কমন অংশটা থাকবে, তাহলে আমার এই দুইটা মানের মধ্যে কমন অংশ কি আছে, 2 4 6 এবং 1 3 5, কোনো কমন অংশ আছে না, তখন তুমি মানগুলো লিখবা 2 4 6, কোনো কমন অংশ যেহেতু নাই সেটার মান হচ্ছে তোমার ফাঁকা, আমাদের রেজাল্ট হয়ে গেল ফাঁকা। যবে যদি কমন থাকতো তুমি কমন অংশটা সাথে লিখতো। তাহলে আমি এখানে ফিনিশিং এখানে দিয়ে দিচ্ছি। সংযোগ সেট এবং স্যাদো সেটের কথাটা কিন্তু আমাদের একবারে হয়ে গেল। স্যাদো সেট কোনটা বলো তো, যেটা তোমার কমন অংশ থাকবে, ছেদ করেছে, যেমন যদি বলা হয় দুটা বৃত্ত ছেদ করলো কিনা, এই যে একদম ছেদ করছে, ছেদ করছে মানে একজন আরেকজনকে এখানে স্পর্শ করাও না, একদম ছেদ করাবো না, স্পর্শ করা কিন্তু আলাদা হিসাব, স্পর্শ করা কিন্তু এটাকে বোঝে, এটা কিন্তু ছেদ করেছে। হ্যাঁ, অর্থাৎ ছেদ করেছে মানে দেখো এই দুইটা বৃত্তের মধ্যে একটা কমন অংশ আছে বা কমন উপাদান আছে, যেটা হচ্ছে কমন উপাদান, ছেদ করছে। ঠিক একইভাবে সংযোগ হচ্ছে তোমার সবগুলো মান আসবে, স্যাদো সেট হচ্ছে শুধুমাত্র কমন মানগুলো আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো টপিকের গেল যে সংযোগ সেট, স্যাদো সেট,
এই দুইটা বিষয় আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা এটার আলোকে আরো একটা সেট আনবো, সেটার নাম হচ্ছে নিশ্ছেদ সেট। নিশ্ছেদ সেটটা হচ্ছে তোমার এরকম যে বলা হয়েছে কিন্তু নিষেধ, সেদ মানে কোনটা যেটা কমন থাকবে, কিন্তু বলা হচ্ছে নিষেধ মানে কি সেদ থাকবে না এখানে, অর্থাৎ কমন অংশ থাকা যাবে না। তোমাকে যদি আমি বলি এর মান হচ্ছে তোমার 246 আর বির মান হচ্ছে তোমার মনে করো 8 9 10, এই দুইটা সেট আমি বললাম যে দেখাও যে শর্ট কোশ্চেন হিসেবে তোমার এটা আসে, প্রায় এসএসসি লেভেলেও আসে, যে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট, পরস্পর নিশ্চিত সেট, এটা প্রমাণ করতে তোমাকে বলা হলো যে নিশ্চিত সেট, হ্যাঁ নিশ্চিত সেট প্রমাণ করতে বলা হলো। অথবা আমরা বলতে পারি যে অন্য দুইটা মান দিয়ে বলা হবে এ ও বি পরস্পর নিশ্চিত সেট নয়, এরকম বলা হতে পারে। তাহলে এটা প্রমাণ কিভাবে করবো আমরা, এ বি পরস্পর নিশ্চিত সেট? চলো আমরা একটু দেখি। যে দেওয়া আছে, তুমি লিখবা প্রথমে, দেওয়া আছে যে এ ইকুয়াল টু কত 246, বি ইকুয়াল টু কত 8 9 10। তোমাকে নিঃশেষে যখন বলা হবে, যেহেতু ছেদর সাথে সম্পর্ক, ছেদ করার পর যদি রেজাল্ট আসে তাহলে অবশ্যই তোমার সেটা নিঃশেষ সেট তুমি বলতে পারবে না, আর যদি কমন না থাকে তাহলে তুমি নিঃশেষ সেট বলতে পারবা। কথা কিন্তু প্যাসেজ যেন না লাগে, খেয়াল করতে হবে। আমাদের প্রথমে ইন্টারসেকশন মান আনবো, এ ইন্টারসেকশন বির মান। আমরা দেখবো এখানে কমন কোন অংশ আছে কি, কোন উপাদান আছে না। যেহেতু কমন উপাদান নাই, সেটা রেজাল্ট কি বলতো, ফাঁকা সেট। তোমার স্যার কিন্তু বলে দিছি একটু আগে যে যখন কোনো কমন অংশ থাকবে না তখন কিন্তু নিশ্চিত সেট। দেখলাম কমন কোনো অংশ নেই, কোনো উপাদান কমন নেই, অর্থাৎ সেখানে কোনো সদস্য সংখ্যা নেই, ফাঁকা সেট রেজাল্ট। তাহলে আমাদের অবশ্যই বলতে পারবো এ ও বি পরস্পর নিশ্চিত সেট প্রমাণিত, পরস্পর নিশ্চিত সেট বলে ফেলো। তবে যদি তোমাকে এরকম বলা হয়তো এখানে নয় বলতো, যে নিশ্চিত সেট নয়, তাহলে কিন্তু অবশ্যই কোনো কমন একটা উপাদান থাকবে না, তাহলে কিন্তু তোমার নিশ্চিত সেট হবে না। কমন অংশ থাকলে কিন্তু নিশ্চিত সেট হবে না। যদি বলে নিশ্চিত সেট নয়, তাহলে কিন্তু তুমি খুঁজবা যে কমন অবশ্যই থাকতে হবে। কারণ নিশ্চিত সেট হতে গেলে তো কমন থাকা যায় না। কিন্তু যদি তুমি আবার নেগেটিভটা বানাতে চাও, নিশ্চিত সেট নয় বানাতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে কমন থাকতেই হবে, না কিন্তু তুমি নয় বানাতে পারবে না। মাথায় রেখে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। আজকের বেসিক টপিক গুলো আমাদের ওদের এই পর্যন্ত, আর এখানে বেসিক টপিক ওরকম ভাবে নেই। তবে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে এরকম, তোমার ধরো একটা উপাদান বললো x0x 4 এর মৌলিক গুণনীয়ক সমূহ, এরকম একটা এক্সাম্পল দেখো, প্রায় সময় এটা থাকে বিভিন্ন সৃজনশীল। গুণনীয়ক সমূহ এরকম হয়, বলো x0x 4 এর মৌলিক গুণনীয়ক সমূহ। তো তোমার তো প্রথমে মাথায় আসবে যে গুণনীয়ক কোনগুলো, তো গুণনীয়ক কোনগুলো, চলো তো 4 এর গুণনীয়কগুলো বের করি, 1 2 আর কত 4। তাহলে বলো তো এই যে এই সবগুলো গুণ নিয়ে কি তুমি কাজ করবা, নাকি শুধু এখানে মৌলিক গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবা? তো অবশ্যই তোমার যেহেতু এখানে বলছে মৌলিক গুণনীয়ক, তোমার গুণনীয়ক গুলোর মাঝে যেগুলো মৌলিক সংখ্যা আছে তুমি ওগুলো নিতে হবে তোমাকে। তাহলে এখানে আমরা কত নেব, শুধুমাত্র এটার রেজাল্ট হবে কিন্তু 2, এই 2 নিয়ে কাজ করবো। প্রায় সৃজনশীল এই ব্যাপারটা থাকে, তো এই জন্য আমি একটু মনে করেছিলাম তোমাদের আবারও। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাসে কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবে না, কারণ তোমাদের এই প্রবলেমগুলোর উপর ভিত্তি করে আমি প্রত্যেকটা অধ্যায়ের একটা প্রবলেম বেসড ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দাও, আর কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাও, এবং বন্ধুদের মাঝে তোমার এই ভিডিওটা ছড়িয়ে দাও যেন তারাও সহজভাবে গণিতটা বুঝতে পারে। এমন সহজ গণিত ক্লাস নিয়মিত পেতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটি ফেসবুকে হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। মনে রাখবে, আমার লক্ষ্য শুধু তোমাকে অঙ্ক শেখানো নয়, গণিতের সব বিধি দূর করে শেখার আত্মবিশ্বাস গড়ে তোলা। চলো গণিতকে সহজভাবে বুঝি, আত্মবিশ্বাসের সঙ্গে শিখি, আর নয় গণিত ভীতি, গণিত হোক ভালোবাসার বিষয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।